বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে ক্লাস শুরু করছি। আমি এএসএম কবির হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি গভর্নমেন্ট শহীদ স্মৃতি সরকারি কলেজের অনলাইন ক্লাসরুমে বিবিএ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার এবং বিবিএস ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার এর শিক্ষার্থীদের সুস্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কার্যপত্রের সম্বন্ধে কিছু তত্ত্বীয় বা থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম। অর্থাৎ কার্যপত্র কাকে বলে, কার্যপত্র কিভাবে প্রস্তুত করতে হয়, কার্যপত্র কত ধরনের হয়, কার্যপত্রের ছক কীরকম হয়, সেই সংক্রান্ত আলোচনা আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা একটি কার্যপত্রের গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করতে চাই। আমি আশা করি তোমাদের কাছে এই কার্যপত্রের বিষয়টুকু আরও অনেক বেশি সুস্পষ্ট হবে। তো শুরুতেই আমি উদাহরণটি পড়ে নিচ্ছি। The following is the trial balance of Rana Traders as on December 31st, 2007. Rana Traders trial balance December 31st, 2007. Account titles: cash balance, accounts receivable, merchandise inventory 1/1/2007 অর্থাৎ ওপেনিং বা প্রারম্ভিক মজুদ পণ্য, স্টোর সাপ্লাইস, প্রিপেড ইন্স্যুরেন্স, স্টোর ইকুইপমেন্ট, accumulated depreciation, store equipment, Rana capital, Rana drawing, sales return and allowances, purchases, purchase return and allowances, purchase discount, freight in, salaries expense, rent expense, other selling expense, utilities expense. টোটাল ডেবিট দিকের যোগফল 2,12,500, ক্রেডিট দিকে একই পরিমাণ টাকা হয়েছে, অর্থাৎ রেওয়া মিলের উভয় পাশের যোগফল 2,12,500 টাকা। এই হলো আমাদের রেওয়া মিলটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে বলেছিলাম এই ওয়ার্কশিট প্রস্তুত করার পূর্ব শর্ত হলো আমাদেরকে একটি রেওয়া মিল দেওয়া থাকতে হবে এবং এর সাথে কিছু সমন্বয়ও থাকতে হবে। তো আমরা রেওয়া মিলটা দেখলাম, এখন আমরা সমন্বয়গুলো দেখব। এডিশনাল ইনফরমেশন, এই এডিশনাল ইনফরমেশনই হলো সমন্বয়। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ভ্যালুড অ্যাট টাকা 35,000। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন হয়েছে 35,000 টাকা। এন্ডিং স্টোর সাপ্লাইস ইনভেন্টরি অ্যামাউন্টেড টু টাকা 300। সমাপনী স্টোর সাপ্লাইস এর মজুদ হলো 300 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স টাকা 400। অগ্রিম বিমা 400 টাকা। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট টাকা 4,000। স্টোর ইকুইপমেন্টের আনুমানিক অবচয় 4,000 টাকা। আউটস্ট্যান্ডিং স্যালারিজ এক্সপেন্স টাকা 2,000। বকেয়া বেতন খরচ 2,000 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স ডিউ টাকা 100। উপযোগ ব্যয় বকেয়া 100 টাকা। ড্রয়িং মার্চেন্ডাইজ অ্যামাউন্টিং টু টাকা 500 ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য 500 টাকার পণ্য উত্তোলন। সেলস অফ টাকা 1,000 ওয়ার টোটালি ওমিটেড। 1,000 টাকার বিক্রয় হিসাবের বই থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেছে, অর্থাৎ এই 1,000 টাকার বিক্রয় হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। ইনস্ট্রাকশনস: প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট। 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট প্রস্তুত করতে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিলটি দেখেছি, এখন সমন্বয়গুলো দেখলাম। তো এই রেওয়া মিল এবং সমন্বয়ের আলোকে আমাদেরকে একটি ওয়ার্কশিট প্রস্তুত করতে হবে। আমরা এখন সেই ওয়ার্কশিট অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসেই বলেছিলাম ওয়ার্কশিট প্রস্তুত করতে গেলে আমাদের রেওয়া মিলটি যা আছে তাই আমাদেরকে উঠিয়ে নিতে হবে ওয়ার্কশিটে। অর্থাৎ রেওয়া মিলের যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলোই ঠিক যেভাবে আছে, যা ডেবিট দিকে আছে তা ডেবিট দিকেই হবে, যেগুলো ক্রেডিট দিকে আছে সেগুলো ক্রেডিট দিকেই হবে। একইভাবে রেওয়া মিলটিকে আমরা ওয়ার্কশিটের প্রথম যে একটি কলাম ট্রায়াল ব্যালেন্স, সেই ট্রায়াল ব্যালেন্স কলামকে আবার দুটি ভাগে ভাগ করে ডেবিট এবং ক্রেডিট, সেই ডেবিট এবং ক্রেডিট দিকে আমরা লিপিবদ্ধ করে নিলাম। তারপর আসা যাক অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট শুরুতেই ছিল এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ভ্যালুড এট টাকা 35,000। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো 35,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য শুরুতেই আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা প্রদান করতে হবে। সমাপনী মজুদের জন্য যে জাবেদা দাখিলা আমরা প্রদান করি সেটি হলো সমাপনী মজুদ ডেবিট, পারচেজ ক্রেডিট, অর্থাৎ এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং পারচেজ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সমন্বয় দাখিলা, এই সমন্বয় দাখিলাকে আমরা অ্যাডজাস্টমেন্টের কলামে বসাবো। অ্যাডজাস্টমেন্টের কলামে আমরা সমন্বয় দাখিলায় বলতেছিলাম এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আমরা দেখব রেওয়া মিলে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে কোনো হিসাব রয়েছে কিনা। যদি থাকে সেই এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরিটি যে সারিতে আছে সেই সারির বরাবর আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে এই টাকা বসাবো। কিন্তু আমাদের রেওয়া মিলে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে কিছু নেই। যা আছে রেওয়া মিলে সেটি হলো ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এক বিষয় নয়। যেহেতু এক বিষয় নয় সেহেতু রেওয়া মিলের নিচে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে আমরা এই এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম। এখন এটিকে অ্যাডজাস্টমেন্টের কলামে আমরা ঠিক ডেবিটের পাশেই বসাবো। আবার এর সাথে ক্রেডিট হয়েছিল পারচেজ। রেওয়া মিলে আমাদের পারচেজ রয়েছে, তাহলে রেওয়া মিলে পারচেজ যে সারিতে আছে সেই সারির সোজায় অ্যাডজাস্টমেন্টের ঘরে আমরা ক্রেডিট দিকে পারচেজকে বসিয়ে দিব। তারপরে দ্বিতীয় সমন্বয় এন্ডিং স্টোর সাপ্লাইস ইনভেন্টরি অ্যামাউন্টেড টু টাকা 300, অর্থাৎ সমাপনী স্টোর সাপ্লাইস ইনভেন্টরি হলো 300 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু রেওয়া মিলে যেতে চাই। রেওয়া মিলে আমরা দেখি স্টোর সাপ্লাইস ছিল 2000 টাকা, আর বছরের শেষে এই স্টোর সাপ্লাইজের পরিমাণ আছে 300 টাকা। তাহলে 2000 টাকা থেকে এই স্টোর সাপ্লাইজ আমাদের 300 টাকায় নেমে এসেছে, কমে গেল 1700 টাকা। এই 1700 টাকা খরচ হয়েছে। এই 1700 টাকা খরচ হলে খরচ ডেবিট করতে হবে। আর স্টোর সাপ্লাই যেহেতু সম্পদ 2000 টাকা থেকে 300 টাকায় নেমে এসেছে, খরচ কমে গেছে, এই খরচকে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা এখন এই স্টোর সাপ্লাইসকে ক্রেডিট করব এবং স্টোর সাপ্লাইস এক্সপেন্সকে ডেবিট করব। আগে যেইভাবে আমরা এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং পারচেজকে অ্যাডজাস্টমেন্টের কলামে লিপিবদ্ধ করেছিলাম, ঠিক একইভাবে এই স্টোর সাপ্লাই যতটুকু ব্যবহার হয়েছে সেইটাকে আমরা এই অ্যাডজাস্টমেন্টের কলামে অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা দেখব স্টোর সাপ্লাইস এক্সপেন্স এটি রেওয়া মিলে নেই। যদি না থেকে থাকে তাহলে আমরা রেওয়া মিলের নিচে স্টোর সাপ্লাইস এক্সপেন্স নামে এই টাকা লিপিবদ্ধ করব। স্টোর সাপ্লাইস এক্সপেন্স নামে এই টাকা লিপিবদ্ধ করব। আর রেওয়া মিলে স্টোর সাপ্লাইজ রয়েছে ডেবিটের ঘরে। আমরা যেহেতু অ্যাডজাস্টমেন্টে এই স্টোর সাপ্লাইজকে ক্রেডিট করেছি, সেই জন্য স্টোর সাপ্লাইজ এর সারির সোজায় অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে এই স্টোর সাপ্লাইজকে আমরা ক্রেডিটের ঘরে লিখে দিব। তারপর আছে প্রিপেইড ইন্স্যুরেন্স টাকা 400। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি প্রিপেইড ইন্স্যুরেন্স 1600 টাকা। এই 1600 টাকার প্রিপেইড ইন্স্যুরেন্স বছরের শেষে এটি আমাদের প্রিপেইডে রয়েছে 400 টাকা।
তাহলে প্রিপেড 1600 থেকে 400 নেমে আসাতে এখানে খরচ হয়েছে 1200 টাকা। তাহলে এটার জন্য আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে কিছু রেওয়া মিলে নেই, যদি না থেকে থাকে তাহলে রেওয়া মিলের নিচে আমরা এই হিসাবটি অ্যাকাউন্ট টাইটেলসের ঘরে নতুন করে লিখব ইন্স্যুরেন্স এক্সপেন্স। আর প্রিপেড ইন্স্যুরেন্স রেওয়া মিলে রয়েছে 1600 টাকা। এই 1600 টাকার সোজায় অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে আমরা 1200 টাকা লিখব, অর্থাৎ যেটুকু খরচ হয়েছে। তারপর আসি এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট টাকা 4000। এটির জন্য অ্যাডজাস্টিং হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট ক্রেডিট। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট রয়েছে ক্রেডিট পাশে রেওয়া মিলে 14,000 টাকা। এটির সোজা আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে আমরা লিখব 4,000 টাকা। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো খরচ কোনো হিসাব রেওয়া মিলে নেই, সেই জন্য আমরা এটিকে আমরা রেওয়া মিলের নিচে নতুন করে হিসাব খুলব। তারপরে রয়েছে আউটস্ট্যান্ডিং স্যালারিজ এক্সপেন্স টাকা 2000। স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স রেওয়া মিলে আছে, এটির সোজা আমরা ডেবিট দিকে লিখব অ্যাডজাস্টমেন্টের ঘরে, টাকা হবে 2000। আর স্যালারিজ পেয়েবল এটাকে আমরা লিখব হলো রেওয়া মিলের নিচে নতুন করে একটি হিসাব খুলব। তারপরে রয়েছে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট ইউটিলিটিস এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। ইউটিলিটিস এক্সপেন্স রয়েছে 1500 টাকা রেওয়া মিলের ডেবিট দিকে। এই ইউটিলিটিস এক্সপেন্সের সোজা বা একই সারিতে আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট দিকে ইউটিলিটিস এক্সপেন্স লিখব 100 টাকা। আর ইউটিলিটিস এক্সপেন্স পেয়েবল নামে যেহেতু কোনো হিসাব রেওয়া মিলে নেই, নতুন করে আমরা রেওয়া মিলের নিচে এই হিসাবটি লিখে অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে টাকা লিখব। ড্রয়িং মার্চেন্ডাইজ অ্যামাউন্টিং টু টাকা 500 ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। এটির জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দেই হলো ড্রয়িং ডেবিট পারচেজ ক্রেডিট। তাহলে আমাদের ড্রয়িং রেওয়া মিলে রয়েছে রানা ড্রয়িং রয়েছে 12,000 টাকা। এই ড্রয়িংয়ের সোজা আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে 500 টাকা লিখব। আর পারচেজের এখানে আমরা ক্রেডিট করব 500 টাকা। তারপরে আছে সেলস অফ টাকা 1000 ওয়ার বিং টোটালি ওমিটেড। 1000 টাকার বিক্রয় একেবারেই বাদ পড়ে গেছে। তাই যদি হয় তাহলে আমরা এই 1000 টাকা বিক্রয় হিসেবে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। এই অ্যাকাউন্ট রিসিভেবলের সোজা অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে আমরা 1000 টাকা লিখব। আর সেলসের যে সারিতে আছে সেই সারির বরাবর অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে আমরা 1000 টাকা লিখে হিসাবভুক্ত করব। এ হলো আমাদের অ্যাডজাস্টমেন্ট। তারপরে আমাদেরকে যেতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা যদি যাই, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ক্যাশের সাথে কোনো সমন্বয় নেই। ক্যাশ ট্রায়াল ব্যালেন্সে আছে হলো ডেবিট দিকে 17,300 টাকা। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমাদেরকে ডেবিট পাশেই 17,300 টাকা লিখতে হবে। তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে হয় ইনকাম স্টেটমেন্টে নতুবা ব্যালেন্স শিটে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যদি ডেবিট দিকে থেকে থাকে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকের আইটেম হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যাবে, না হলে ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাবে। অর্থাৎ ডেবিটের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যেদিকে থাকবে, যদি ডেবিট দিকে থাকে হয় ইনকাম স্টেটমেন্ট না হলে ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। আর যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট এর যে কোনো একটিতে ক্রেডিট দিকেই যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যাবে হলো খরচগুলো, আর
ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাবে হলো সম্পদগুলো। ক্যাশ যেহেতু সম্পদ সেহেতু এটিকে ব্যালেন্স শিটের ডেবিট দিকে হিসাবভুক্ত করা হয়েছে। এরপর আমরা একটু আসি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে আছে 10,000 টাকা, অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকেও রয়েছে 1,000 টাকা। যেহেতু ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টও ডেবিট একই রকম যদি হয়, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সেও যদি ডেবিট হয় এবং অ্যাডজাস্টমেন্টেও যদি ডেবিট হয়, তাহলে এটি যোগ হয়ে যায়। যোগ হয়ে হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 11,000 টাকা। এই 11,000 টাকা অ্যাসেট, সেই জন্য আমরা ব্যালেন্স শিটের ডেবিট পাশে স্থানান্তর করলাম। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 30,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 30,000 টাকা। ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই জন্য এটি ইনকাম স্টেটমেন্টে হিসাবভুক্ত করা হয়েছে। সাপ্লাইস ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে রয়েছে 2,000 টাকা আর অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে রয়েছে 1,700 টাকা। যেহেতু ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট, তাহলে এটি বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 300 টাকা ডেবিট ব্যালেন্স রয়ে গেল। যেহেতু ডেবিট দিকে আছে 2,000 টাকা এবং ক্রেডিট দিকে আছে 1,700 টাকা, ডেবিট দিক বেশি বিদায় উদ্বৃত্ত বা ব্যালেন্সও ডেবিট থেকে যাবে। 300 টাকা এটি অ্যাসেট, তাই ব্যালেন্স শিটে ডেবিট পাশে চলে গেল। প্রিপেড ইন্স্যুরেন্স রেওয়া মিলে ডেবিট পাশে 1,600 টাকা আর অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে 1,200 টাকা, তাহলে ব্যালেন্স থেকে গেল 400 টাকা ডেবিট। এই 400 টাকা আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে স্থানান্তর করব। স্টোর ইকুইপমেন্ট 38,000 টাকা, এটির সাথে কোনো সমন্বয় নেই। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 38,000 টাকায় এবং ব্যালেন্স শিটের ডেবিট পাশে 38,000 টাকায় হিসাবভুক্ত হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 14,000 ক্রেডিট পাশে ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টমেন্টও 4,000, টোটাল হলো 18,000 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে। এটি যেহেতু কন্ট্রা অ্যাসেট বা দায়ের মতোই আমরা মনে করতে পারি, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে চলে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল 15,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে 15,000, ব্যালেন্স শিটে 15,000। রানা ক্যাপিটাল 80,000, রানা ক্যাপিটাল 80,000, এটি ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে চলে যাবে। রানা ড্রয়িং 12,000 আর 500 টাকার পণ্য উত্তোলন ছিল, টোটাল হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে 12,500 এবং এটি ব্যালেন্স শিটের ডেবিট পাশে চলে গেল। সেলস 1 লাখ, এখান থেকে 1 লাখ ক্রেডিট পাশে রয়েছে রেওয়া মিলে, আবার অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে রয়েছে 1,000 টাকা, টোটাল 1,01,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে, এবং যেহেতু আয়, এটি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে চলে গেল। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স রেওয়া মিলে ডেবিট দিকে আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকেই যাবে এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশেই যাবে। পারচেজ 70,000 টাকা, এখান থেকে 35,000 টাকা সমাপনী মজুদ আর 500 টাকা হলো উত্তোলন, তো দুটি মিলে হলো 35,500 টাকা। 70,000 আছে ডেবিট দিকে আর 35,500 আছে ক্রেডিট দিকে, তাহলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে হলো 34,500 টাকা, এটি খরচ বিদায় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে চলে গেল। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে, এর সাথে কোনো সমন্বয় নেই, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশেই যাবে এবং ফাইনালি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে যাবে। পারচেজ ডিসকাউন্ট, এটি ঠিক পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের মতোই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাস হয়ে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে চলে যাবে। ফ্রেট ইন কোনো সমন্বয় নেই, রেওয়া মিলে ডেবিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং ইনকাম স্টেটমেন্টেও ডেবিট হবে। রেন্ট এক্সপেন্স, আদার সেলিং এক্সপেন্স, এগুলো একইভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে এবং খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যাবে। ইউটিলিটিজ এক্সপেন্স 1,500 টাকা এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সমন্বয় থেকে এসেছে 100 টাকা ডেবিট পাশে, তাহলে টোটাল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে হলো 1,600 টাকা, এটি খরচ বিদায় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে 1,600 টাকা খরচ হিসাবে দেখানো হয়েছে। তো এই হলো আমাদের রেওয়া মিলগুলোর সাথে সমন্বয়। তারপরে যেইগুলো রয়েছে এইগুলো রেওয়া মিলে নেই, নতুন করে এই হিসাবভুক্ত করতে হয়েছে। একটি হলো এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 35,000 টাকা, এটি অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশেই যাবে, যেহেতু অ্যাসেট সেহেতু ব্যালেন্স শিটের ডেবিট পাশে হিসাবভুক্ত হয়েছে। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, এটি হলো খরচ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্সের পাশে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এগুলো খরচ, এগুলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়ে রেওয়া মিলের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়ে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে হিসাবভুক্ত হবে। স্যালারিজ পেয়েবল, তারপরে হলো ইউটিলিটিস পেয়েবল, এই দুটি হলো দায়, সেই জন্য অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে হয়েছে।
অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাস থেকে তারপর এটি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশেই হিসাবভুক্ত হয়েছে, তারপর এটিকে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়েছে। এরপরে আমরা একটু দেখি আমাদের এইখানে রেওয়া মিলের যোগফল 2,12,500 টাকা। এটি আমরা রেওয়া মিলেই দেখতে পাচ্ছি, এটি ডেবিট এবং ক্রেডিট দিক মিলানো আছে। অ্যাডজাস্টমেন্টেরও ডেবিট এবং ক্রেডিট দিক মিলে যাবে 45,500 করে। তারপরে আসি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স 2,19,600, এটিও ডেবিট এবং ক্রেডিট দিক মিলে যাবে। শুধু মিলবে না আমাদের ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয় এই দুটিকে আমাদের যোগ করে দেখতে হবে কোন দিকের যোগফল বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যয়ের দিকের যোগফল বেশি, যা হলো 1,05,100 টাকা। তো এই 1,05,100 টাকাকেই আমাদের আয়ের দিকেও লিখতে হবে, লিখে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখা যাচ্ছে 600 টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি। যদি ব্যয় বেশি হয়ে থাকে তাহলে ক্ষতি হয়। সেই জন্যই আমাদের অ্যাকাউন্ট টাইটেলের ঘরে লেখা হয়েছে নেট লস 600 টাকা। এই 600 টাকা যেহেতু ব্যয়ের দিকের যোগফল বেশি, তার মানে এটি ব্যয় মানে ডেবিট, তাই ব্যালেন্স শিটে এটিকে ডেবিট দিকে নেওয়া হয়েছে। তো ডেবিট দিকে নেওয়ার পরে আমরা ব্যালেন্স শিটের যত সম্পদ আছে সকল সম্পদ যোগ করে 1,15,100 টাকা পেলাম। আবার ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে দায় এবং মূলধনের দিকের যোগফল 1,15,100 টাকাই হবে। তো এই হলো আমাদের ওয়ার্কশিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই এক্সাম্পলটি বাসায় দেখবে। দেখার পরেও যদি কারো কোথাও অসুবিধা থেকে থাকে আমরা সেখানে আলোচনা করব। তোমরা তোমাদের প্রশ্ন থাকলে আমাদের এই ফেসবুক পেজে তোমরা লিখবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।